হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মকর সংক্রান্তির সন্ধ্যায় সমাপ্ত হল ৪৩তম আগরতলা বইমেলা। জ্ঞান চর্চার মেলা, বইমেলা। বইপ্রেমীদের কাছে এ এমন এক উৎসব যা আবার একটি বছর পর ঘুরে আসবে। তবে বইমেলা যেমন একদিকে লেখক পাঠকদের কাছে এক আবেগের মিলনস্থল, ঠিক তেমনি বইমেলা প্রকাশকদের কাছে সারা বছরের অপেক্ষার পর বহুল কাঙ্ক্ষিত একটি চাওয়া। কারণ বেশিরভাগ প্রকাশক বইমেলায় একগুচ্ছ বই প্রকাশ করে, কিন্তু এবারের আগরতলা বইমেলায় পশ্চিমবঙ্গের বেশ কিছু নামী প্রকাশক নতুন বই প্রকাশ করেননি বলে অভিযোগ। শোনা যায় সেই সব প্রকাশকরা কলকাতা বইমেলাতেই নতুন বই প্রকাশ করে। তাই কলকাতা বইমেলার আগে আগরতলার বইমেলাতে প্রকাশিত হলো না নতুন কোনো বই। তবে রাজ্যের প্রকাশকরা অবশ্য অনেক বই প্রকাশ করেছে এবং প্রায় ১৫০-র ওপর বই প্রকাশ হয়েছে বলে জানা যায়। সেই বইগুলোর মধ্যে সিংহভাগই বেশ জনপ্রিয়তা লাভ করেছে বলে খবর রয়েছে। আসলে বইমেলায় বই প্রকাশ তো হবে, তবে অনেকেই বলেন আজকাল মানুষ আর বইমেলা থেকে তেমন বই কেনে না। নতুন বই, নতুন বইয়ের পাতা মানুষকে আর খুব বেশি আকৃষ্ট করে না। কিন্তু এই অভিযোগটা কি সত্যি মেনে নেওয়া যায়? নবীন প্রবীণ প্রায় সব ধরনের পাঠকদের হাতেই মেলা থেকে বের হবার সময় হাতে বই দেখা গেছে। জানা গেছে ৪৩তম আগরতলা বইমেলায় প্রায় ১.৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। আসলে মানুষ যদি বই না কেনে তাহলে এই বিক্রি কিসের ইঙ্গিত? অনেকেই বলেন সাহিত্য চর্চার বইয়ের তুলনায় স্কুল কলেজের রেফারেন্স বইয়ের বিক্রি অনেক বেশি। তাহলে এখানে প্রশ্ন আসে, আসলে কি সাহিত্য চর্চার বই কম কিনছেন মানুষ? সাহিত্য পড়ার সময় বা ইচ্ছে কি মানুষের দিন দিন কমে যাচ্ছে, নাকি পাঠকদের আকৃষ্ট করার মতো সাহিত্য রচিত হচ্ছে না বর্তমানে? আর এবারের বইমেলায় কি ধরনের বই বেশি জনপ্রিয়তা পেল? তাছাড়া আগরতলা বইমেলার সময় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ বইপ্রেমীরা। প্রশ্ন উঠেছে আগরতলা বইমেলার স্থান পরিবর্তন নিয়েও। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সব মিলিয়ে কেমন হয়েছে এবারের বইমেলা, আর আগামী বছরের বইমেলা নিয়ে আমাদের কি প্রত্যাশা, সে বিষয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক, প্রাক্তন অধ্যাপক ডক্টর নারায়ণ ভট্টাচার্য এবং তথ্য ও প্রযুক্তি দপ্তরের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা বিশিষ্ট প্রাবন্ধিক দীনেশ দেবনাথ। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দীনেশবাবু, প্রথমে আপনার কাছে আসি। কেমন কাটলো ৪৩তম আগরতলা বইমেলা? দেখতে দেখতে ১৩টা দিন কেটে গেল। কি মনে হয়, মানে আরো কয়েকটা দিন বেশি পাওয়া গেলে তো ভালো হতো? আমার তো তাই মনে হচ্ছে, কারণ আমি দেখেছি যদিও প্রতিবারই থাকে যে বইমেলার যে শেষ দিন সেটা একটা বিজয়া দশমীর মতো একটা বিষাদের ছায়া এখানে লেগে থাকে, কিন্তু এবার এটা মনে হয়েছে আরো যেন বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাদের যেন আবেগ আর ফুরোতে চাইছে না। মনে হয় যেমন আরো একটা দিন থাকলে ভালো হতো, এরকম একটা দেখেছি। কিন্তু হয়তো একটা জায়গাতে তো শেষ করতেই হবে একদম সমস্ত কিছু মিলিয়ে, সেজন্য এটা হয়েছে। কিন্তু বইমেলা কিন্তু আমি দেখেছি যে মানে তারুণ্যের উচ্ছ্বাসটা এবার আমার বেশি চোখে পড়েছে। তরুণী, সদ্য তরুণী, তাদের হাতে বই যেমন দেখেছি, বই ঘাঁটতে দেখেছি, বিভিন্ন জায়গাতে পারচেজ করতে দেখেছি, এবং তাদেরকে বেশ ভালো পরিমাণে আমি দেখেছি লিটল ম্যাগের দোকানে, এবং দেখেছি মানে আমাদের যেখানে সেমিনার এবং বই প্রকাশ হচ্ছে এখানেও তাদের ভিড় লক্ষ্য করা গেছে। নিবিষ্ট পাঠক হিসাবেও আমি তাদের উপস্থিতি আমার চোখে পড়েছে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করার জন্য তার মঞ্চের সামনেও আমি দেখেছি একটা বিশাল একটা উপস্থিতি। এগুলো মিলিয়ে আমার মনে হয়েছে যে সবকিছু মিলিয়ে একটা আনন্দঘন ১৩টা দিন আমরা কাটিয়েছি। ১৩টা দিন সার্থক দিন কেটেছে তাহলে আমাদের, এবং আপনারাও ভালো কেটেছে। ওকে, ডক্টর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণবাবু, আপনার কেমন কেটেছে? আমার একটা সৌভাগ্য, আমার মতো অনেকেই আছেন এ রাজ্যে বা আগরতলার অনেক লোকই আছেন, যে ১৯৮১ সনে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে আগরতলার বইমেলার ৩০শে মার্চ যে একটা সূচনা হয়েছিল, এইবার তার কিন্তু ৪৫টি বছর আমরা দেখলাম। প্রথম বইমেলা এবং
45তম যে 43তম যে বই মেলা, অর্থাৎ এই যে 45 বছরের মধ্যে 2 বছর আমরা বাদ দিয়ে দিলাম, কারণ হলো 1990 এবং 1993 সনে বই মেলা অনুষ্ঠিত হয়নি। প্রতিটি বই মেলার ছন্দ একই থাকে, একটা প্রলম্বিত ছন্দ, একটা যেন ধীরে সুস্থে চলো, পাঠকের সঙ্গে লেখকের, পাঠক লেখকের সঙ্গে প্রকাশকের, এবং মেলার প্রাঙ্গণে বই প্রেমী যারা আসেন তাদের সবার সঙ্গে চেনা অচেনা মনে হয় যেন কত আপনজন। বই মেলার প্রাঙ্গণ যেন একটা মিলন মেলায় পরিণত হয়। সেটা যেমন 1981 সনে প্রথম বই মেলা দেখেছি, এইবার 43তম বই মেলাতেও কিন্তু আমি সেটা দেখলাম। আর আমার যেটা মনে হয়েছে, বই মেলাকে কেন্দ্র করে গোটা ত্রিপুরা রাজ্যে যারা লেখক তাদের মধ্যে কিন্তু একটা সৃষ্টির তাগদা তৈরি হয়। একদম বই মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরের বছরের বই মেলার জন্য একটা পরিকল্পনা শুরু হয়ে যায় যে আগামী বছর কি লেখা যেতে পারে, বা কিছুদিনের মধ্যেই কিন্তু প্রকাশকের কাছ থেকে প্রস্তাব আসে যা কি কি ধরনের বিষয় নিয়ে লেখা উচিত, বা লেখকের সঙ্গে তার একটা বোঝাপড়া বা একটা বলা যেতে পারে প্রস্তাব দেওয়া, প্রস্তাব নেওয়া, প্রস্তাব গ্রহণ করা, সে অনুযায়ী কাজ করা, বিষয়টা কিন্তু চলতে থাকে, 1-2 মাস পর থেকেই চলতে থাকে। এই বিষয়টা নিয়ে আমার যে জিনিসটা, যেটা আপনি সূচনাতে বলে ফেলেছেন, এবং আমার কাছেও সেই বিষয়টা খুবই উল্লেখযোগ্য বলে মনে হয়, যে এবারের বই মেলার পুস্তক প্রকাশন মঞ্চে আমার মনে হয় আমি যতটা দেখেছি সবচেয়ে বেশি সংখ্যক বই প্রকাশিত হয়েছে রাজ্যের লেখকদের বই প্রকাশিত হয়েছে। এবং আমি বেশ কয়েকটি প্রকাশনা মানে যে পুস্তক প্রকাশনীর যে আয়োজন, মানে গ্রন্থের আবরণ উন্মোচনের যে অনুষ্ঠান হয়েছে, সেখানে দেখেছি প্রচুর বই, 5টি 7টি 10টি 17টি 20টি 15টি এরকম সংখ্যায় বই প্রকাশিত হয়েছে। এই একটা বিশাল কিন্তু প্রাপ্তি আমার মনে হয় 43তম বই মেলার একটা উল্লেখযোগ্য প্রাপ্তিতে ত্রিপুরা রাজ্যের লেখকদের বেশি সংখ্যক বই কিন্তু এবার আগরতলা বই মানে মেলাতেই বা বই মেলার মঞ্চে কিন্তু প্রকাশিত হয়েছে। প্রকাশকরা কিন্তু লেখকদের বৃহত্তর অংশের পাঠকদের সঙ্গে পরিচয় করে দিয়েছেন, কারণ মেলা মানেই তো মেলা মানুষের মিলন, বহু মানুষের মিলন, কাজে বহু মানুষের সামনে এই বইগুলিকে তুলে ধরেছেন। তবে হ্যাঁ, যারাই মেলায় এসেছেন, যে পাঠক বা পাঠানুরাগী বই প্রেমী, তারা সবাই যে বই প্রকাশনার মঞ্চে এসে ভিড় করেছেন সেটা নয়, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা ছিলেন বা বইপ্রেমী মানুষ ছিলেন। অনেক সময় আলোচনাগুলো খুব সংক্ষিপ্ত হয়েছে। আচ্ছা, সেখানে যতটা সময় পাওয়া দরকার ছিল ততটা সময় কিন্তু বইমেলা প্রকাশনা মঞ্চে দেওয়া হয়নি বা দেওয়া যায়নি, বা প্রকাশকরা পাননি, এই নিয়ে কিন্তু ক্ষোভ আছে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আগামী দিনে যারা এই বই মেলাকে পরিচালনা করছেন, এই বিশাল এবার এই যে সময়টা কম, আপনি একদিকে বলছিলেন যে প্রায় 150-র উপর বই প্রকাশ হয়েছে, এবং একদিকে অনেক বেশি বই প্রকাশ হওয়াতেই কি মানে এই যে সময়টা একটা বইয়ের জন্য মানে সময়টা কম হয়ে গেল? একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো এত অনুষ্ঠান ছিল যে কোনো অনুষ্ঠানকে বাদ দেওয়া সম্ভব নয়। যে আপনি যদি গুরুত্ব বিচার করেন যে এই অনুষ্ঠানটা না, সবটি অনুষ্ঠানে কিন্তু রাখা উচিত ছিল। দ্বিতীয়ত আপনি মানে আমরা সবাই জানি যে গতবারে আমাদের 42তম বইমেলার যে থিম ছিল বসুধৈব কুটুম্বকম, এবার কিন্তু হয়েছে সর্বেষাং শান্তির। এই যে একটা স্লোগান নিয়ে গিয়ে যাওয়া, আমি কেন সর্বেষাং শান্তির ভবতু কেন আমি বলবো যে না, আমি এমন একটা জগতে
পাঠককে, লেখককে, মানুষকে নিয়ে যেতে চাই, যেখানে সবাই যেন শান্তি হয়, সেখানে শান্তি সবাই বিরাজ করে। যেন হতে কি হতে পারে, সেটা হলো আমার সংস্কৃতি চর্চা। এই সংস্কৃতি চর্চা নিয়ে বইমেলার মঞ্চে কিন্তু বিচিত্র বিষয়ে আলোচনা হয়েছে। ধ্রুপদী বাংলা ভাষা নিয়ে যেমন হয়েছে, জাতীয়তাবাদ নিয়ে আলোচনা হয়েছে, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়েছে। একদম এই সমস্ত বিচিত্র বিষয়ে আলোচনা হয়েছে। তবে সেইখানে আমার মনে হয়েছে যে আলোচনায় যারা প্রতিষ্ঠিত, যারা চিন্তা ভাবনা করছেন রাজ্যের নানা জায়গায়, তারা প্রমাণ দিয়েছেন যে তাদের একটা বোধের জগৎ আছে, একটু স্বতন্ত্রভাবে তারা বলতে পারেন, তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় আরেকটা প্রত্যাশা কিন্তু রয়ে গেছে বইমেলার যারা পরিচালন কমিটি আছেন, আগামী দিনে যে এমন কিছু বিষয় নির্বাচন করা যেখানে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, একক বক্তা হিসেবে নয়, যৌথ আলোচক হিসেবে তারা মঞ্চে বসে তাদের উপযোগী, সেটা সাহিত্য সম্পর্কে হতে পারে, সমাজ ভাবনার হতে পারে, রাষ্ট্র ভাবনার হতে পারে, প্রগতির ইতিহাস নিয়ে হতে পারে, আগামী মানে পৃথিবী কেমন হবে সে হতে পারে, এখনকার পৃথিবীর সঙ্গে তার কি সম্পর্ক হতে পারে, সাহিত্যের বিষয় কেন্দ্রিক হতে পারে, সামাজিক বিষয় কেন্দ্রিক হতে পারে, রাষ্ট্রীয় ভাবনা কেন্দ্রিক হতে পারে, অথবা তার ছাত্র জীবনের অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকেও হতে পারে। এই আমার একটা প্রত্যাশা। আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি সবকটা শুনেছি তা নয়, কিন্তু অনেক শ্রোতার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি যে অনুষ্ঠান সূচিটা দেখলাম, সেখানে আমার মনে হয় আরো কিছু মানে অনুষ্ঠান সূচি সেখানে অন্তর্ভুক্ত হলে আরো বেশি ব্যাপকতা আসবে এবং সেটা মনে হয় অনেক বেশি ফলপ্রসূ হবে। যদি যুবক যুবতী, আজকে আমরা সবে মাত্র 12 জানুয়ারি আন্তর্জাতিক যুব দিবস আমরা পালন করলাম, এবং আমরা সবাই স্বীকার করছি যে দেশ গঠনে, সমাজ গঠনে অথবা নতুন জীবনকে যদি আমরা আহ্বান করে সার্থক হতে চাই, আহ্বান করলেই হবে না, এসো হে নতুন এসো বললেই হবে না, তাকে সার্থক করে তুলতে হলে আমার যুব শক্তিকেই দরকার। ঠিক সেই যুব শক্তিকে যদি আনতে হয়, তাহলে তাকে ভাবনার মধ্যে আনতে হবে। সেই ভাবনাটা কি, এমনিতে সে ভাবতে পারে এককভাবে, কিন্তু সবার সামনে, সবার সঙ্গে মঞ্চে যৌথভাবে তারা যদি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি গ্রুপ ডিসকাশন, মানে যৌথ আলোচনায় তারা আসে, আগামী দিনে আমার মানে বইমেলা কমিটির কাছে একটা প্রত্যাশা রইল। ঠিক, আসবো আপনার কাছে আরো একবার, কিভাবে আরো অন্যান্য কি কোন কোন জায়গায় আরো কি কি ভালো করা যেতে পারে। কারণ বইমেলাকে আমরা শুধু বাহ্যিক যে সৌন্দর্যটা, সেটা অবশ্যই সুন্দর এবং সেটাকে সবাই সুন্দর করেছে, কিন্তু ভেতরে আমরা আরো কি কি পরিবর্তন করলে পরে এই বইমেলা আরো বেশি পাঠকদের কাছে, শ্রোতা দর্শকদের কাছে, সংস্কৃতিপ্রেমী, বইপ্রেমী সবার কাছে কিভাবে সেটা মানুষকে আকৃষ্ট করবে, সেটা অবশ্যই ভাববার বিষয় এবং সেটা আলোচনার বিষয়। দিনেশবাবু, এবারের যে আয়োজন, মানে বইমেলার আয়োজন, প্রত্যেকবার বইমেলায় যখনই আয়োজন করা হয়, বিশেষ করে তথ্য সংস্কৃতি দপ্তর এবং প্রচুর মানুষ, প্রচুর আধিকারিক থেকে শুরু করে বা দপ্তরের কর্মীরা, তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে, আপনি নিজেও জানেন, তার অভিজ্ঞতা আপনারও আছে, আপনি নিজেও তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা ছিলেন, তো সেখানে আমরা জানি যে অনেক মানুষের নিরলস প্রয়াস, অবিরাম চেষ্টা করার পর কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজিত হয়, এই ধরনের বইমেলা আয়োজিত হয়। সেখানে ত্রুটি বিচ্যুতি থেকেই যায়, কিছু না কিছু হয়তো থাকে। এবারে আয়োজনে আপনি কতটুকু সন্তুষ্ট, মানে সব দিক থেকে? আমি এক একটা দিকে আসবো। ধরুন মেলা সাজানোর ব্যাপারটা, প্রথমেই মানুষের যখন মেলায় ঢোকে, আমাদের গেটটা, বইমেলার যে গেটটা, স্টল সাজানোর ব্যাপারটা, স্টল সাজানো নিয়ে গতবার একটা ব্যাপার ছিল, একরকম স্টল ছিল, এবার একটু সেখানে একটা সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। এবং সামনে পেছনে মঞ্চ, সামনে একটা ছোট্ট মঞ্চ আছে, পেছনে সাংস্কৃতিক মঞ্চ,
পর্যাপ্ত আলো ছিল, এছাড়াও আরো কিছু বিষয় আছে, মানে আপনার কাছে কতটুকু মনে হয়েছে, আপনি কতটুকু সন্তুষ্ট? আমার কাছে যেটা আমার মনে হয়েছে যে আসলে সরকারি আয়োজনে মানে ফুটিয়ে যদি দেখতে যাই আমরা, আমি থাকার সময় দেখেছি যে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি বেরিয়ে পড়ে অন্তত কিছু ছিদ্রান্বেষী লোকের কাছেও, আর সত্যিকারের ক্ষেত্রেও কিছু কিছু অনিচ্ছাকৃত আমাদের হয়তো থেকে যেতে পারে। সময়ের খুব তাড়াহুড়োর জন্য হোক, শেষ মুহূর্তে তো খুব ফিনিশিং এর সময় খুব তাড়াহুড়ো হয়, মানে হ্যাট্রিক অবস্থা থাকতে হয় কর্মীদের, তারপর আয়োজনের সাথে যারা অন্যান্য যুক্ত থাকেন, আমাদের যে মানে যারা নাকি কাঠমিস্ত্রি, আমাদের যারা সাজাচ্ছেন, আর্টিস্ট যারা বিভিন্ন ইয়ে করছেন, তারপর এই সমস্ত কিছু মিলিয়ে একটা ইয়ে থাকে, সেইগুলোর ফাঁকে হয়তো কিছু থাকতে পারে। আমার যেটা মনে হয়েছে এবারের যে আমার গেটটা আমার দেখে মানে প্রবেশ পথের যে ইয়েটা, সেটা দেখে আমার মনে হয়েছে এটা ছিমছাম নান্দনিক ছিল। আচ্ছা, আর এটা আমারও চোখে লেগেছিল গতবারও, এবারও কিছুটা লেগেছে। সেটা হচ্ছে যদিও সামান্য একটু স্পেস ছিল সামনে, যার যার মতো করে একটা আইডিয়া নিয়ে তার মতো করে তারা সুন্দর করার চেষ্টা করেছে, নান্দনিক করার চেষ্টা করেছে, এবং সম্ভবত মুখ্যত এরই উপর ভিত্তি করে স্টলগুলোর মধ্যে যে পুরস্কারগুলো বিতরণ হয় সেগুলো নির্ধারণ করা হয়। নইলে তো সবগুলি তো একই, ভিতরেও র্যাক ট্যাক সমস্ত একই রকম, ভিতরে ঢুকলে বই স্বাভাবিক কারণে এটাকে যদি মানে উপরের একটা শুধু মাঝের একটা অংশ ছাড়া যারা অনেক মাথা খাটিয়ে অনেক কিছু সৌন্দর্য সৃষ্টির চেষ্টা করেছেন, এটা বাদ দিয়ে কিন্তু উপরের অংশ সব কিছু লেখাপোচা একরকম ছিল। আচ্ছা, এটার মধ্যে কিভাবে আর একটু বৈচিত্র্য আনা যায় সেটা হয়তো হলে পরে ভালো হতো। আসলে যেটা বলতে চাইছিলাম, প্রথম তো আমার মনে হয়েছে টিনের ঘরের মধ্যে যে প্রথম যে ছিল 24টা স্টল নিয়ে, একদম তখন আমি যদিও মফস্বলে ছিলাম, মাঝে মধ্যে এসে উঁকি মেরে দেখতে আসতাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এগুলো পরিচালনা করছেন। সেইটা যে সেদিনে অনাড়ম্বর শুধু টিনের চালা থেকে পরবর্তী সময়টার মধ্যে আসতে একটা পর্দার ব্যবস্থা সহ আস্তে 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 যে একটা সুকর্ষ, একটা সৌন্দর্য, এটার পরতে পরতে আস্তে আস্তে প্রতি বছরে যে যুক্ত হচ্ছে করে করে এখানে এসছে, সেটা তো আমাদের চলমান জীবনে থাকবেই। আশা করি এবার যদি এরকম যদি কিছু মনেও হয়, এগুলো বসে হয়তো পর্যালোচনা করা দরকার। আগামী বছর আরো নান্দনিক দৃষ্টিভঙ্গিতে আরো নয়ন লোভন সুন্দর আরো স্টল হতে পারে। ঠিক, দিন দিন অবশ্যই নান্দনিক তো হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ বইমেলা হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সেখানে তার একটা নিজস্ব সৌন্দর্য আছে। সেখানে বাকি যে জিনিসগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যেও কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে দিনকে দিন, অনেকেই বলছেন, অনেকেই পছন্দ করছেন। তবে ওই যে আপনি বললেন যে সবকিছুর মধ্যে ত্রুটি বের করার একটা আলাদা অংশ থাকে, সেই ত্রুটি বেরিয়ে যাবে। বাস পরিষেবা ছিল, কিন্তু বাস পরিষেবাটা ঠিকভাবে চলেনি বলে কিন্তু অনেকের কাছে এই অভিযোগটা কিন্তু পাওয়া গেছে। এখন বাসকে চলতে দেওয়া হয়নি বা বাসকে বাধাপ্রাপ্ত হয়েছে সেখান থেকে প্যাসেঞ্জার ওঠাতে, বা যারা বইমেলা প্রাঙ্গণে থেকে ফিরছেন বিশেষ করে সন্ধ্যার পর, এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমরা শুনেছি। এই জায়গাটাকে কোনোভাবে কি আপনার মনে হয় যে ঠিক করা যায়? আমিও সেটা দেখেছি। এই প্রসঙ্গে আমি আরো দু একটা কথা বলি। একটা বাসকে দেখেছি সারাদিন চলতে, আমি জানি না শহরের প্রত্যেকটা অংশ এতে কভার করতে পেরেছি কিনা। আচ্ছা, ধরুন যোগেন্দ্রনগর, ওদিকে নন্দননগর, ওদিকে মানে এয়ারপোর্টের যে রোডের সমস্ত দিকে তো বিদগ্ধ জন বা যারা নাকি উৎসাহী বইমেলা সম্পর্কে, কচি কাঁচাদের নিয়ে সবাই যেতে চায়, বিশেষ করে মানে শিশুদের তো আনন্দ আত্মহারা হয়ে যায়। দেখেছি আমি মা বাবার হাত ধরে যে হাঁটছে, ছুটোছুটি করছে, খুব চঞ্চলতা করছে, বই দেখছে, তাদের নিয়ে যে আশা, এটা অবশ্যই এত দূর থেকে নিজস্ব গাড়ি যদি না থাকে তাহলে বাসের উপর নির্ভরশীল। ওই সমস্ত অঞ্চলগুলো আমার মনে হয় একটা বাস কভার করতে পেরেছে কিনা সন্দেহ। আর আপনি যে প্রসঙ্গটা বলছেন সেটা অনেকের মুখে এটা শুনেছি যে গেটের সামনে এটা দাঁড়িয়ে উল্টো দিকে দাঁড়িয়ে আছে ফেরার সময়তে বেশিরভাগটা হয়েছে এটা সমস্যাটা। সেখানে সার বেঁধে কিছু অটো দাঁড়িয়ে থাকে, তারা প্যাসেঞ্জারের জন্য স্বাভাবিক কারণে খুব লালায়িত থাকে, এবং এই জন্যে এটাকে খুব একটা সেখানে দাঁড়ানোর জন্য খুব একটা সময় দেওয়া হয় না বা ইত্যাদি। সেখানে হয়তো ভবিষ্যতে এই সমস্যাগুলো যেহেতু উঠে এসছে, হয়তো কর্তৃপক্ষ আগামী দিনে এরকম এই জায়গার মধ্যে হয়তো পুলিশি ব্যবস্থা থেকে আরম্ভ করে স্বেচ্ছাসেবক বা এরকম কিছু ব্যবস্থা, সরকারের যে এই প্রয়াসটা যেটা বলছিলেন আপনি, এই যে বাসের কথা বা আপনি যে প্রপোজালটা বললেন যে বিভিন্ন প্রান্তে আরো কয়েকটা বাস যদি বাড়ানো যায়, কিন্তু সেই বাসগুলো যদি ওখানে আমি বাসে করে গেলাম,
ভেতরে ঢুকলাম, কিন্তু আমি সেই বাসের ভরসায় যদি বাড়ি নাই ফিরতে পারি, আমার ফেরার পথে যদি অনেকগুলো টাকা খরচ করতে হয়, ব্যয় করতে হয়, তাহলে সেই ভয় তো অনেকেই যাবেন না, তাহলে সেই প্রয়াসটাই বৃথা হয়ে গেল। সেটা সত্যি, এটা একটা সমস্যা। এই সমস্যাটার দিকে আশা করি ভবিষ্যতে মানে সমস্যা নতুন করে উদ্ভূত হবে, তারপর সমাধানের দিকে যাওয়া হবে। ঠিক। এবার যেহেতু এটা চোখে এসছে, সত্যি তো এটা তো নিরর্থক হয়ে যায়। আমাকে ফেলে দিয়ে এলো, কি করে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে সবাই যাবে, ফিরবো সেটা রাত। সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস দেখুন, আজকাল অনেকেই হয়তো আমরা সবাই বলি যে আমরা এই যে ব্যস্ততার ইঁদুর দৌড়ে, জীবনে ইঁদুর দৌড়ে আমরা সবাই ব্যস্ত। এখন ব্যস্ততার মধ্যে অনেক সময় দেখা যায় বাড়িতে যিনি পুরুষ মানুষ হয়তো উনি হয়তো যাননি, মা হয়তো গেছেন বাচ্চাদের নিয়ে। এখন সেই মা ফিরবেন, যদি সরকারি বাস আছে, সেখানে বইমেলার বাস আছে, এটা মানে ভরসা রয়েছে, কিন্তু সেখানে হয়তো বাস পেলেনই না, উঠতেই পারলেন না, বা সময় মতো মেলাতেই পারলেন না, তাহলে সেখানে তো অসুবিধা। সেটা যদি সুশৃঙ্খল ভাবে আর যদি ম্যানেজ করা হতো, তাহলে আমার মনে হয় এই জায়গাটা একটু প্রয়োজন আছে, একটু সার্থকতা এটা প্রয়োজন আছে বলে মনে হয়। ওকে স্যার, আপনার কাছে আসি আবার। এবারে বইমেলা লিটল ম্যাক কতটা গুরুত্ব পেল বলে আপনার মনে হয়? লিটল ম্যাকের তো একটা বইমেলা, একটা আলাদা স্থান রয়েছে। ওটা আমার এই প্রত্যাশার মধ্যে আমার, আচ্ছা, একটা ভালোবাসার জায়গা। সবচেয়ে বেশি আমার প্রত্যাশা এই লিটল ম্যাক কে নিয়ে। আচ্ছা, সাময়িক পত্র বলতে লিটল ম্যাক তো বলা হয়, আসলে সে লিটল নয়। যে ছোট ছোট কচি কাচাদের মধ্যেও তো আমরা দেখি প্রতিভা থাকে, তার মধ্যেও সৃষ্টির একটা মানে কি কি থাকে, একটা উন্মাদনা থাকে। লিটল ম্যাক ছোট হতে পারে, কিন্তু কিন্তু অনেক শক্তিশালী। আচ্ছা, নানা দিক থেকে। আমি তাই এটাকে লিটল ম্যাক আমি বলতে চাই না, আমি সবসময় ওটাকে বলি সাময়িক পত্র। আচ্ছা, সাময়িক পত্র বলি বা সাহিত্য পত্র, এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দকে আমি ব্যবহার করতে চাই। কারণ হলো, এটা হলো যিনি সম্পাদক অথবা যিনি সম্পাদক মণ্ডলী থাকেন, তাদের কিন্তু খুব একটা বেশি সহায় সম্বল থাকে না। আচ্ছা, এবং তাদের এমন কোনো সহায়তাও থাকে না যে তারা এটা অনায়াসে সেটা প্রকাশ করতে পারেন। কিন্তু তিনিও সাহিত্য সৃষ্টির জগতে কিছু একটা করতে চান, এবং লিটল ম্যাককে কেন্দ্র করে নতুন নতুন লেখক, কবি, সাহিত্যিক, সৃষ্টিশীল যুবক যুবতী এবং তাদের নতুন করে পদধ্বনি তারা ঘোষণা করে এই সাময়িক পত্রকে কেন্দ্র করে। একদম। এবং এই সাময়িক পত্র থেকেই হাত পাকিয়ে আপনি যদি পরিসংখ্যান নেন, যারা প্রতিষ্ঠিত লেখক আছেন তারা দেখবেন জীবনের শুরুটা কিন্তু দুই একজনকে বাদ দিলে ওই সাহিত্য পত্রকে কেন্দ্র করেই কিন্তু তারা আত্মপ্রকাশ করেছিলেন। সেখানে তারা একটা কি খান, একটা হাতে খড়ি হয়, একটা প্রশিক্ষণ হয়, তারপরে একটা মানে গণ্ডির মধ্য থেকে, যেহেতু সে নবীন, তাকে যিনি বরিষ্ঠ থাকেন, সাহিত্যিক, বরিষ্ঠ সাহিত্যিক হতে পারে বা সমজদার পাঠক হতে পারে, হাতের কাছে পেয়ে যায় লেখককে বেশি করে, তাকে পরামর্শ দেয় যে তুমি এটা লিখেছো, ভালো হয়েছে, ওটা হলে হতো ভালো হতো, ওটা হলে ভালো হতো। এইভাবে করতে করতে লেখকেরও কিন্তু একটা আত্মসংশোধন হয়। এক, যে ছেলেটি বা মেয়েটি হয়তো বড় পত্রিকায়, নামি দামি পত্রিকায় বা নামি দামি সম্পাদকের কাছে যেতে পারে না, এই সাময়িক পত্র বা সাহিত্য পত্রকে কেন্দ্র করে অনায়াসে সে কিন্তু পাঠকের কাছে পৌঁছে যায়। আচ্ছা, কারণ সাময়িক পত্র হল অত্যন্ত সাহসী যুবক, সেই পারে একেবারে নতুন বার্তা নিয়ে আনকোরা লেখকদের পাঠকের কাছে নিয়ে যেতে, এবং তার ভবিষ্যতের সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠার পথটাকে সে সুগম করে দিতে পারে ধীরে ধীরে। এই সাহিত্য পত্রের যে স্টল আমাদের সাহিত্য মেলায় হচ্ছে, আগে আমরা দেখেছি রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে সাহিত্য মেলা ব্যাগে নিয়ে নিয়ে ঘুরতেন, দিতেন, এখন স্টল হচ্ছে, বসে যাচ্ছে। আমার মনে হয় সেইখানেও
আরেকটু চিন্তা করা উচিত। সেই চিন্তাটা কি, যে আরো বড় করে দিয়ে আচ্ছা সেখানে একটা ছোট মঞ্চ থাকুক, যেখানে এই সাময়িক পত্রের সম্পাদক বা লেখক উনি তার কথা বলবেন, মানে লিটল ম্যাগের মধ্যেই একটা মঞ্চে একটা বড় করে, ওটা ভেতরে ছোট মঞ্চ, এটা একটা স্টল না, ওটা একটা আলাদা একটা জায়গা হবে, আলাদা একটা জায়গা হবে, একটা প্যাভিলিয়ন হবে। ওকে, প্যাভিলিয়ন হবে, বড় প্যাভিলিয়ন হবে। হ্যাঁ, সেখানে কোনায় বা শুধু একটা ছোট একটা মঞ্চ হোক। হ্যাঁ, আমি আপনাকে একটু থামাবো এখানে, দীনেশবাবুর কাছে যাবো। দীনেশবাবু, এই লিটল ম্যাগটা আমাদের যখন, আপনিও দেখেছেন, আপনি 81 থেকে দেখছেন না, আগে আমাদের লিটল ম্যাগটা কেমন ছিল? একটা সময় আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ বলুন বা উমাকান্ততেও আমরা দেখেছি লিটল ম্যাগ মাঠের মাঝখানেই একটা এরকম শেডের মতো থাকতো, এরকম জায়গা, গোলাকার একটা এরকম এখানে আমি বলছি আপনাকে, মাঝে মধ্যে গোলাকার ছনের ছাউনি দেওয়া, সেগুলো ছিল সাহিত্যিকদের বসে বাদাম খাওয়া, আড্ডা দেওয়া, ছবি আঁকা, গল্প বলা, কবিতা বলা, তাৎক্ষণিক কবিতা লেখা। ঠিক, আসলে ব্যাগের মধ্যে থাকতো লিটল ম্যাগ গিয়ে মানে খুব ধরা করা করতো, অনেকের কাছে বিরক্তিজনক ছিল। আমি দেখেছি কেউ সমালোচনা করেছেন, যে জন্য এখানে আর আসতে চাই না, যে এখানে লিটল ম্যাগ নিয়ে নিই। তারপরে দেখা গেল যে আমাদের, বিশেষ করে আমাদের যখন মানে শিশু উদ্যানে যখন স্থানান্তরিত হলো, তারপর একটাবার দেখলাম যে কিছু কবি এটা নিয়ে প্রচন্ড ভাবে খুব দাবি জানিয়েছিলেন, করে তারপর এটা মঞ্জুর হলো। এরপর থেকে সবগুলো মানে যারা প্রকাশনা সবগুলোর জন্য আলগা আলগা করে দিতে পারেনি, কিন্তু সবাইকে একসাথে একটা বড় দেওয়া হয়েছে। এবং সেখানে একটা নারায়ণদা যে কথাটা বলেছেন সেটা আমিও বলছি, যে হাতে খড়ি হয়ে যায় অনেক ক্ষেত্রেই বাচ্চাদের, একেবারে ছোট থাকতে ওই যে পুজোর সময় যে শারদীয়া ক্লাবগুলো করে সেখান থেকে, এরপর থেকেও কিন্তু একটু নিষ্পিস করতে থাকে কিছু একটা কথা বলি, কিন্তু দেখা যায় যে বড় বড় পত্রিকাগুলো পাঠালো, এটার মধ্যে অনেক টুকটাক একটু কাঁচা ভাব থাকে ইত্যাদি, আর নাম দেখেই সেখানে তুলতে চায় না, কিন্তু সেখানে তাদেরকে স্বাগত জানায় লিটল ম্যাগ, একটু মানে ঠিকঠাক করে টোরে দিয়ে হলো এটার মধ্যে ছাপিয়ে দেয়। এই মানে সেদিনকার যে চারাগাছটি, এই মানে এগুলি তো পরবর্তী সময়তে মহিরীয় হয়ে দাঁড়িয়েছে। একদম, আপনি যদি এখনকার প্রতিষ্ঠিত অনেক সাহিত্যিককে জিজ্ঞেস করেন, ধরুন মানে মধ্য 50-এর বা 50-এর বা এরকম দেখবেন যে অনেকেরই অভিজ্ঞতা, যে আমি আগে ওখানে লিখি, তারপর আজকে আমার এতটা বই বেরিয়েছে, বা মোটামুটি একটা সুপরিচিত। ওকে, আমি আসছি আবার, আপনার প্রত্যাশা ছিল বলছিলেন যে একটা আলাদা পরিসর হবে, শুধু একটা স্টল নয়, লিটল ম্যাগের জন্য একটা আলাদা পরিসর হবে, এবং সেই পরিসরে একটা ছোট্ট মঞ্চ থাকবে, যেখানে যারা লিখছে তারা, কবিরা নিজের লেখার সম্পর্কে আলোচনা করবে বা কথা বলবে। প্রকাশ করাটা তো শেষ কথা নয়, এই প্রকাশেরও একটা রীতি থাকবে, একটা ঋতু থাকবে। আচ্ছা, তারা কি রীতি পছন্দ করছেন আর কোন ঋতুটাকে তারা চাইছেন, তারা সময় পাল্টে দিতে পারে। আচ্ছা, লিটল ম্যাগি বলুন, সাহিত্যপত্র বলুন, সাময়িক পত্র বলুন, তারা কিন্তু একটা চলমান ধ্যান ধারণাকে কিন্তু মানে নতুন করে আবার মানে ভাবনার মধ্যে একটা নিয়ে আসতে পারেন এই লিটল ম্যাগ প্রকাশনার মধ্য দিয়ে। আগরতলা শহরে অনেক লিটল, আমি নাম বলবো না, যারা এই কাজটুকু করেছেন। আচ্ছা, 1960-এর একেবারে গোড়া থেকে শুরু করে, এর আগে তো ছিলই আমাদের অরুণ বলুন, বঙ্গভাষা বলুন, রবি পত্রিকা বলুন, সেগুলো কথা আমি বললাম না বলে আমাদের যে একেবারে আধুনিক মানসিকতা নিয়ে, এই সময়ের কথা নিয়ে আমাদের 60-এর দশক থেকে, গত শতাব্দীর 60-এর মানে 6-এর মানে দশক থেকে আমাদের যে লিটল ম্যাগের প্রকাশনা, 60-70-এর মধ্যে তো একটা বিশাল সংখ্যক মানে এই সাহিত্যপত্র প্রকাশিত হয়েছিল। যারা সম্পাদক তারা রীতিমতো প্রচুর পরিশ্রম করতেন, তারা রীতিমতো মানে একেবারে এটা নিয়ে সাধনা করতেন, তারা ওখানে নতুন নতুন লেখকদের স্থান দিতেন, আবার নতুন নতুন যারা প্রতিষ্ঠিত আছেন তাদেরকেও নিয়ে আসতেন। তার এই যে নবীন এবং প্রবীণেরও একটা মিলন ঘটিয়েছে কোন কোন সাহিত্যপত্র, আমি নামটা বলবো না এই কারণে, এটা অন্য একটা অর্থ হয়ে যেতে পারে এই কারণে। ঠিক আছে, এই যে প্রত্যাশার কথা বলছিলেন আপনি, আমার কিন্তু আরো দুটো প্রত্যাশা আছে এই বইমেলা কমিটির কাছে। আচ্ছা, একজন
পাঠক যখন বইমেলা যাচ্ছেন বা পুস্তক প্রেমী যখন যাচ্ছেন, সব স্টল কিন্তু ঘুরে 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 বই দেখা তার পক্ষে সম্ভব হয় না। আমি পুরনো বই সম্পর্কে বলবো না, ধরুন রাজ্যের বাইরে থেকে যে সমস্ত আপনি ক্যাটালগের কথা বলছেন? না, ওটাও নয়। আচ্ছা, ক্যাটালগ তো আমরা পেয়ে যাচ্ছি, ঠিক, প্রকাশকরা দিচ্ছেন। বা আমার ত্রিপুরা রাজ্যের কি কি বই, একেবারে মফস্বল থেকে শুরু করে আগরতলা শহরের কেন্দ্রিক যে প্রকাশকরা আছেন, হ্যাঁ, সম্মাননীয় যে প্রকাশকরা আছেন, তারা যে বই প্রকাশ করছেন, তারা যদি একটা তালিকা আমাদের এই তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে দিয়ে দেন, সেটাকে যদি বইমেলা প্রবেশের পরেই বিশাল একটা পর্দার মধ্যে স্ক্রলিং করে আমরা দেখতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন প্রকাশক এবার কি কি বই প্রকাশ করছেন, আমার মনে হয় এতে প্রকাশকদের অত্যন্ত অত্যন্ত মানে একটা সহযোগিতা মানে করা হবে বলে আমি মনে করি। আর পাঠকও জেনে দিতে পারছেন এইবার যে এইবারের বই মেলায় আমার কোন প্রকাশক কি ধরনের বই তালিকা করছে। আমরা যে একটা স্টলে না ঢোকা অবধি আমরা কিন্তু জানি না, সেই বা স্টলে ঢুকেও অনেক সময় বলা যায় না যে এই স্টলে বা এই প্রকাশকের কি প্রকাশ পেয়েছে, যতক্ষণ না আমরা জানতে চাই বা জিজ্ঞেস করি বা ওনারা নিজে থেকে বলেন। আপনি বলছেন সেই ধরনের তালিকা যদি একটা আগে থেকেই প্রবেশ দ্বারের সামনে লাগিয়ে দেওয়া হয়, তাহলে সবাই নানা ধরনের পদ্ধতি আছে, সেটা স্ক্রিনের মধ্যে যদি ডিজিটাল স্ক্রিন হোক না, অসুবিধা, বয়স্ক যারা আছেন তারাও জানতে পারে, বা যাদের পক্ষে স্টলে স্টলে ঘুরে বা সবার জন্য এটা দরকার হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমার কাছে খুব প্রত্যাশা, সেটা হলো যে এই বই মেলাকে কেন্দ্র করে যে সমস্ত সংস্কৃতি চর্চা হয়, সেই বিষয়গুলোকে নিয়েও হ্যাঁ পরবর্তী বছর যাতে আমরা যদি একটা সংক্ষিপ্ত বিবরণ পাই, তাহলে একটা দলিল হয়ে থাকতে পারে। আমরা যারা সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসি, অন্তত পক্ষে তাদেরকে মানে সাহিত্য সংস্কৃতিকে ভালোবেসে আমরা, সেটা আমি বলবো আপনাকে, সেই জিনিসটা তো বর্তমান যুগে তো সেই জিনিসটা রেকর্ড হয়ে যাচ্ছে, ডিজিটাল রেকর্ড হচ্ছে, ওটা সবার পক্ষে সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে এখন যেটা হচ্ছে ভিডিওগ্রাফি হয়ে যাচ্ছে, এবং এটা দপ্তরের সাইটে থাকছে। আমি বলছি পরের বছর সংক্ষিপ্ত অনুষ্ঠানগুলো, সংক্ষিপ্ত পরিচিতি, গত বছরের কি হয়েছিল এটা তো ছোট একটা পুস্তিকাও আমরা করতে পারি। তথ্য সংস্কৃতি দপ্তর তো বইমেলা স্মরণিকা করে গুবতি করে আর একটা পুস্তিকা করে দিল, যে মানে ওই বইমেলা গত বছরের ঠিক মানে বিশেষ বিশেষ কি কি হয়েছিল সেটাকে উল্লেখ করে সংক্ষেপে উল্লেখ করে যদি হয়, আমি একটা সাম্মানিক দক্ষিণা নিয়েই সেটা আমি পাঠকের কাছে দিয়ে দিই। পরীক্ষামূলকভাবে এক বছর করে দেখা যেতে পারে যে সেটা কিভাবে যারা বইমেলা আসছেন সেটাকে কতটা গ্রহণ করছেন, না করলে ওইটা পরে বিকল্প চিন্তা। আপনি বিশেষ করে 4টি প্রত্যাশার কথা আপনি বললেন এখানে ছাত্রছাত্রীদের সম্পর্কে আমার একটা আমি স্যারের একটু প্রত্যাশাটা বলিনি, তারপর আপনার কাছেই আসছি আবার। ছাত্রছাত্রীদের আলোচনার সুযোগ ব্যাপ্তিটা বড় করার জন্য এবং সেখানে মঞ্চে বিভিন্ন সিনিয়র পার্সোনালিটি যারা রয়েছেন, বিদ্বজনেরা রয়েছেন, তাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের যুব অংশীদেরও কিন্তু আলোচনার একক আলোচনা না করে সেখানে অনেকেই মিলে একসঙ্গে মিলে আলোচনার সুযোগ করে দেওয়া। লিটল ম্যাগাজিনের জন্য একটা আলাদা পরিসর, যেখানে একটা আলাদা মঞ্চ থাকবে লিটল ম্যাগের যারা লিখছে তাদের জন্য। আরেকটা প্রত্যাশা আছে আমার লিটল ম্যাগ নিয়ে, আমি একটু ওই কথাটা বলে ওইদিকে আমি মানে চলে গেছি। সেটা হলো, তা তো আমরা সবাই জানি, আমরা এখানে যে প্রথম যখন বইমেলা শুরু হয়েছিল তখন আমাদের বয়স 27-28 বছর বয়স। তখন আমার মনে আছে রবীন্দ্র ভবনের ঢুকে ডান দিকে যে আম গাছতলাটা ছিল সেখানে একটা সরকারি কাউন্টার হতো, সেখানে ভর্তুকি 10% সরকার থেকে দেওয়া হতো সরকারি তরফে। এটাও কিন্তু আমাদের খুব একটা মজার ছিল। 100 টাকার বই কিনলাম, প্রকাশক দিলেন আমাকে 10 টাকা ছাড়, আর ওখান থেকে আবার 10 টাকা, 20 টাকা হয়ে গেল। তার সঙ্গে আরো 20 টাকা যোগ করে কিছু একটা বই পাওয়া যায় কিনা আমরা খুঁজতাম। এবার আমি মনে করি এখন বইয়ের সংখ্যা বেড়েছে, পাঠকের সংখ্যা বেড়েছে নিঃসন্দেহে। বই ভালোবাসার নিয়ে এমন লোক তো নেই, আর ওখানে যারা যান আমি মনে করি কম বেশি বইকে ভালোবেসেই
বই মেলাতে যান, কারণ কি আমার কিন্তু মনে মনে বিষয় কিন্তু একটা, আমি বই মেলায় যাচ্ছি একটা বইকে, সে পাঠ্য বই হোক বা কিন্তু গল্পের বই হোক বা অ্যাডভেঞ্চারের বই, কবিতার বই, যাই হোক, লিটল ম্যাককে আমি যে কথাটা বলছিলাম একটু, যে এরা তো এমন কোনো সহায় সম্বল তাদের থাকে না, সামর্থ্য থাকে না, যে আজকের দিনে ছাপার খরচ, কাগজের খরচ, আপনি লিটল ম্যাককে কনসেশনের কথা বলছেন, সরকারি ভাবে যে লিটল ম্যাক যদি কিনি, অন্য বই তো আমি দিচ্ছি না, লিটল ম্যাকের ক্ষেত্রে একটা একটা ভালো ভালো একটা মানে ভর্তুকি দেওয়া, এটা 20% হোক, 30% লিটল ম্যাকের ক্ষেত্রে ভর্তুকি, ঠিক আছে, আপনি সেটা কথা বললেন। আমার কোন প্রত্যাশা, তাহলে কারণ হলো, তাহলে আমার লিটল ম্যাকের সম্পাদক বন্ধুরা তারা একটা সহায়তা পেয়ে গেলেন, একটা উৎসাহ পেয়ে গেলেন। ঠিক, ওকে, তাহলে লিটল ম্যাগের নিয়ে দুটো প্রত্যাশা, একটা আলাদা পরিসর, সেখানে আলাদা মঞ্চ, এবং লিটল ম্যাগের থেকে যারা কিনবেন, লিটল ম্যাগ কিনলে পরে একটা সরকারি তরফে একটা ভর্তুকি, একটা আকর্ষণীয় ভর্তুকি, তাহলে সেখানে লিটল ম্যাগ যারা প্রকাশ করছেন তারা একটু অবশ্যই সহযোগিতা পাবেন। এছাড়া বই প্রকাশের তালিকা, সেটা ডিজিটাল হোক বা ছাপাই হোক, যেখানে আমাদের মূল ফটকের ঢোকার পরেই যেন সেটা থাকে, সবাই যেন দেখতে পারে যে কোন প্রকাশক কি ধরনের বই প্রকাশ করছেন, এবং গত বছরের বিশেষ বিশেষ মুহূর্তগুলো নিয়ে একটা স্মরণিকা, এটা আপনার প্রত্যাশা। আমি আসি একটু আপনার কাছে দীনেশবাবু। দীনেশবাবু, বইমেলার সময় নিয়ে অনেকেই কিন্তু এবার প্রশ্ন করছেন। এবার যেহেতু বইমেলা সময় অনেকটা এগিয়ে নিয়ে এসে 2রা জানুয়ারি থেকে বইমেলা শুরু হয়ে গেছে, অনেকে এটা নিয়ে প্রশ্ন করছেন, আর বিশেষ করে কলকাতার বইমেলার আগে হওয়াতে অনেকেই কিন্তু, বা বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা প্রকাশকরা, তারা কিন্তু বই প্রকাশ করেননি, এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে। এখন এটাতে আপনি কি মনে করেন, এটা কি সময়টা পাল্টে তাহলে কি ভালো হলো? এই প্রসঙ্গে বলার আগে আমি ওই যে লিটল ম্যাক সম্বন্ধে একটা কথা আপনি বলছিলেন, বলুন। সেটা হচ্ছে, আমার মনে হয় লিটল ম্যাক গুলোতে আনকরা নতুনরা তো লিখছে, প্রতিষ্ঠিত একটা দুটো লেখাও যাতে এটাতে থাকে। আচ্ছা, তাহলে পরে যারা লিখছে ছোটরা, নতুনরা, তারা একটু কিছুটা কম্পেয়ার করতে পারবে, তুলনা করতে পারবে। হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের দৃষ্টান্ত, ওইখানে যেতে হবে আমাকে। আচ্ছা, আর আরেকটা বিষয় বলছি, যেটা বলছিলেন নারায়ণদা, যে বই যে প্রকাশের ব্যাপারটা, আসলে এই বিষয়টি অনেকদিন ধরে অবহেলিত রয়েছে। সে হচ্ছে, আমরা বইমেলার স্মরণিকার মধ্যে, মানে বইমেলার যে 25তম যে রজত জয়ন্তী বর্ষ, তা থেকে আমরা লক্ষ্য করেছি যে বইমেলার মধ্যে একটা ইতিহাসের মতো ক্রোনোলজিক্যালি একটা দেয়া থাকে, যে উদ্বোধক কে ছিলেন, কটা স্টল ছিল, কত তারিখ থেকে কত তারিখ হয়েছিল, কত শতাংশ ভর্তুকি ছিল, ইত্যাদি ইত্যাদি। এটার সাথে এটাও যদি থাকে যে বছরের বইমেলা মঞ্চে সর্বমোট এতটি বই প্রকাশিত হয়েছে। কারণ আমরা লক্ষ্য করেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে বইমেলার মঞ্চ ছাড়াও বইমেলা আসছে এটা ধরে নিয়ে বিভিন্ন প্রকাশনা তাদের বইমেলার মঞ্চের বাইরেও কিছু ইয়ে করছে। এরকম ভাবে কোনো গবেষক বা কোন রকম যে যারা নাকি সংগ্রাহক, তারা এরকম রাখেন কিনা জানি না, নইলে কিন্তু এটা একটা অমূল্য একটা দলিল, বা এটা একটা, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বই প্রকাশ পেল, সেটা একটা তথ্য রাখা। এখন যদি অন্তত স্মরণিকার মধ্যে এই পয়েন্টটাও যদি থাকে, অন্তত বইমেলা মঞ্চে কতটা হয়েছে, এ হচ্ছে একটা। আর আপনি যেটা বলছেন, এই প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে বইমেলার সূত্রপাতই কিন্তু বসন্তে, একদম সে আমরা কাননের একদম 30শে মার্চ থেকে 8ই এপ্রিল পর্যন্ত 10 দিনের বইমেলা। 10 দিনের বইমেলা কেন ছিল? 10টা সাবডিভিশন ছিল আমাদের। সেখানে রবীন্দ্র ভবনের ভেতরে, পুরনো রবীন্দ্র ভবনের ভেতরে ধর্মনগর সন্ধ্যা, অমরপুর সন্ধ্যা, এরকম করে 10 সাবডিভিশনে অনুষ্ঠান হতে। আমি ধর্মনগর ছিলাম, ধর্মনগর থেকে আমি এনেছি। 15 বছর থাকতো যাত্রা। একদিকে মননের বা আমাদের যে মেধার যে উৎসব, সেটা একদিকে এখানে চলছে, সৃজন বা পরিবেশনার ওইটা ওইদিকেও চলছে ভেতরে, এগুলি মিলিয়ে হয়েছে। তবে যেটা আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে এখন পর্যন্ত, সেদিন একজন কবিকে বলতে শুনেছি যে কেন জানি আমার মনে হয় যে আগরতলা বইমেলার সাথে বসন্তের একটা ব্যাপার হয়েছে, আলাদা যোগাযোগ। কোকিলের কুহুতান থাকবে, শীতের কামড় থাকবে না, আম্রমুকুলের মানে গন্ধ থাকবে। এই গাছটা একটা গাছ থাকবে, আমরা আদর করে আম্রকুঞ্জ বলেছি, আসলে একটাই গাছ ছিল। একাধিক গাছ থাকলে নামটা হয়তো আরো সার্থক হতো, যদিও দুর্ভাগ্যক্রমে সেই গাছটাও এখন নেই আর এখন সেখানে। এটার একটা মৃদু গন্ধ, সুবাস থাকতো, সব মিলিয়ে দক্ষিণা হাওয়া, সে একটা মানে বেড়ানো। এখন লক্ষ্য করা গেছে এই সময়টাতে আবার অনেকগুলো পরীক্ষা থাকে। তখন কি বোর্ডের পরীক্ষা ওই সময় হতো? মানে
মানে আমার ঠিক মনে পড়ছে না, মানে 81 সালে সিবিএসসি বা আইসিএসসি এগুলো কি মার্চ মাসের মধ্যে পরীক্ষা হয়ে যেত, মানে হওয়ার জন্য অপেক্ষা করা হতো। পরীক্ষা শেষ হওয়ার পরই আপনি লক্ষ্য করেন 30 তারিখ থেকে হয়েছে, কিন্তু এরপর থেকে এটাকে যুদ্ধর পরাজয় এটাকে অনুসরণ করা হয়েছিল, বেশ কতগুলো বছর ধরে চলছিল। কারণ এই যে আবহাওয়াটা, সুখকর আবহাওয়াটা বসন্তের, মনোরম বসন্তের, সেটার আমেজটা বইমেলার সাথে, ঘোরাফেরার সাথে, বই শুঁকে দেখার আনন্দ, তারপরে ঘুরিয়ে ফিরে দেখার আনন্দ, আচ্ছা রবীন্দ্র ভবনের ভিতরে চলে যায়, গান শুনে আছি দুটো, এটার একটা নস্টালজিয়া অনেক পৌরের 50-এর আশেপাশে যারা রয়েছে তাদের এখনো কিন্তু মনে ভাসে একদম। সুতরাং যেমন এদিকে মানে বলা সহজ যে এটাকে এখন এখানে আনা হলো কেন, হয়তো খোঁজ নিলে পরে দেখা দেবে এটারও কোনো ব্যবহারিক বা নানা রকম সময়গত নানা রকম সমস্যা থাকে। তবুও দেখতে হবে আবার যে কোনো রকমে অন্তত শীতের মাঝামাঝিতে কিন্তু খুব একটা গত কবছর ছাড়া কিন্তু আসে না। কিন্তু কলকাতা বইমেলার আগে যদি করা হয়, এখন আমরা সেটা বসন্ত এবং শীত মাঝামাঝি একটা সময় বেছে নিলাম, কিন্তু যদি এটা কলকাতা বইমেলার আগে হলে এই যে বই প্রকাশ, কারণ বলা হচ্ছে যে বিশেষ করে বাংলা বই পশ্চিমবঙ্গের বা ইভেন কি বাংলাদেশেরও এখন বর্তমানে পরিস্থিতি ঠিক একটা ভালো নয়, অনুকূল নয় বলে ব্যাপারটা অন্যরকম, কিন্তু সবাই কিন্তু প্রেফার করে আন্তর্জাতিক মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলাকেই সেখানে প্রকাশ করার জন্য সেই মঞ্চটাকে বেছে নেয়, এবং তারপর আগরতলা বইমেলাতে সেই বইগুলো আসে। কিন্তু এবার আগরতলা বইমেলা আগে হয়ে যাওয়াতে সেই বইগুলো থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেল। সেটা একটা প্রবলেম, আপনি যেটা বলেছেন এটা সমস্যা ঠিকই, কিন্তু এটা আমাদের একটা মানে একটা ঘাটতি রয়ে গেল, কিন্তু একটা ঘাটতি কিন্তু আমাদের রয়ে গেল, আমরা কিন্তু ওই বইগুলি পেলাম না। এটাও দেখতে হবে আমাদের যে কলকাতা বইমেলাটা কি আবহমাকাল ধরে এই সময়টাতেই হচ্ছে। আচ্ছা, আমারও তো মনে হচ্ছে ওটাও একটু এগিয়েছে, না বিভিন্ন সময় হয়েছে, একটু পরিবর্তন হয়েছে, কিন্তু যেটা আপনি বলেছেন এটা একটা ফাঁক থাকা দরকার। কারণ কি আগরতলা বইমেলাতে আসতে গেলে অনেক সময় হতো কি কলকাতা বইমেলার পরেও আগরতলা বইমেলা হতো, তাহলে কি ওই বইমেলাটা সেরে আবার ওরা বলে দিত যা দেখবেন এমন একটা যুক্তিগ্রাহ্য একটা গ্যাপ রাখবেন যাতে আমরা বইগুলো নিয়ে পরিবহন যে অবস্থা আমরা এসে যাতে পৌঁছতে পারি, সেটাও মনে রাখা হতো। কিন্তু এখন সবকিছু মিলিয়ে এটা সময়ের জটিলতা বোধ হয়। চলে এবার এটাকেও হয়তো আগামী দিনে মেনে নেওয়া হবে, হয়তো বা আমাদের মেনে নেওয়া হবে, বা এটা ওভারকাম করা যেহেতু আলোচনাতে আসছে বিভিন্ন মহলে, সেটাকে ওভারকাম করার জায়গা। আর ঠিক প্রকাশকরা হয়তো তখন আস্তে আস্তে ভাবতে বাধ্য হবেন, যদি বারবার যদি এরকম কলকাতা বইমেলার আগে হয় তাহলে তাদের যে নতুন প্রকাশনাগুলো সেগুলো আগরতলা থেকে বঞ্চিত যাবেই বা কেন, সেখানে হয়তো প্রকাশ হলেও হতে পারে। অনুষ্ঠানে খুব বেশি সময় নিয়ে একটা শেষ প্রশ্ন, যখন বইমেলার আবেগ নিয়ে কথা হয় আগরতলা বইমেলা হাঁপানিয়া কেন, এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে বারবার, তো এবারও কিন্তু উঠছে। আগরতলা বইমেলায় আগরতলা শিশু উদ্যান বা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ বা আগরতলার কোনো বড় মাঠে, অনেক মাঠ রয়েছে, এমনকি এখন আস্তাবল বা যেটা আগে ছিল বিবেকানন্দ ময়দান, যেটা সেই ময়দানেও অনেক ধরনের অনুষ্ঠান হয়, সেখানে বিরাট বড় স্পেস রয়েছে, সেসব জায়গায় কেন হবে না, হাঁপানিয়াতে কেন, এটা নিয়ে প্রশ্ন করছে। আপনাদের কি মতামত? ছোট্ট করে প্রশ্নটা অনেক দিন ধরে বিষয়টা চলছে, বেশ কয়েক বছর ধরেই। আমরা জানি যে শুরুটা হয়েছিল রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ, একদম সেখান থেকে বইমেলাটা চলে গেল আমাদের শিশু উদ্যানে, তারপর সেখান থেকে চলে এলো আবার উমাকান্ত স্কুলের মাঠে, আবার 2 বছর কিন্তু সেখানে হয়েছে। সেটা ধরুন আমি দেখেছি এই সেটা ছিল 2018 এবং 19 কিন্তু আবার শিশু উদ্যানে চলে গিয়েছিল, উমাকান্ত একাডেমি থেকে চলে গেল। এবার 2020 থেকে আমাদের হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বই মেলাটা হচ্ছে। নানা দিকে কিন্তু অসুবিধা হচ্ছে, যেমন চলাচলের যাতায়াতের একটা অসুবিধা হচ্ছে, অটো নির্ভর মানে নির্দিষ্ট কিছু রুট ছাড়া আমি কিন্তু আর অটোতে যেতে পারছি না। বাস কিন্তু নানা দিকে আমি যদি ছড়িয়ে দিতে পারি, এই শীতের সন্ধ্যায় কোনো সময় হয়তো বাড়ির গৃহকর্তা যেতে পারলেন না, মাকে নিয়ে, দিদাকে নিয়ে, পিসিকে, মাসিকে নিয়ে বাচ্চাটি হয়তো গেল, রাতের বেলা ফেরা কিন্তু একটা সমস্যা। কারণ হলো আমাদের এখানে অটো সার্ভিসটা শাটল জার্নি, আপনি বটতলা থেকে উঠবেন, মানে মেলায় গেলেন বটতলা থেকে মানে মোটর স্ট্যান্ড, আমরা একটু আলোচনা করছিলাম, আমরা ব্যাপারটা তাহলে কি, মানে আপনি কি চাইছেন? আমি চাইছি যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু ওখানে মসৃণ করা যাচ্ছে না, আর আগরতলা শহরে হলে একটা সুবিধা হবে, আমি অফিস থেকে বাড়ি ফিরেও আমি পায়ে হেঁটেও আমি মেলায় যাওয়া যাবে। দ্বিতীয়ত আবার একটা ব্যাপার আছে,
একটি মাত্র বিষয় দিয়ে কিন্তু বিষয়টাকে ভাবাও যাবে না। হাপানিয়াম যে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ, বিস্তৃত পরিসর, একেবারে খোলা মেলা, এটাকে স্বীকার করতেই হবে। শিশু উদ্যানের শেষের দিকটাই এমন হয়ে গিয়েছিল, একেবারে ঠাসা, যে মাঝখানে ফাঁকা রেখে চলাচল করাটা খুব একটা বেশি মানে পরিসর থাকতো না। এবার তৃতীয় যে প্রস্তাবটা আপনি করলেন, কোন মানে পাঠক বা মেলা যারা মানে করছেন বা মেলায় যারা যাচ্ছেন, তাদের মধ্য থেকেও কিন্তু বিষয়টা বিবেকানন্দ মাঠের কথা উঠছে, কিন্তু সেখানে করা যেতে পারে। সেটা কিন্তু বিশাল একটা জায়গা, করা যেতে পারে। ঠিক, ওকে। দিনেশবাবু, অনুষ্ঠানের সময় ফিরে যাচ্ছে, আপনার কি মতামত এই বিষয়ে? এই বিষয়ে মতামত হচ্ছে দুটো। গত ক বছর ধরে এই প্রশ্নটা দেখা দিয়েছে। এখন পর্যন্ত 5টা বইমেলা হয়েছে, 20 থেকে মানে 2025, তাহলে 6টা বইমেলা হলো এখানে। সেটা হচ্ছে ওই যে কথাটা বলেছেন, কারণ এখানে লক্ষ্য করা গেছিল যে শেষের দিকে বিশেষ করে উমাকান্ত মাঠে এবং পরবর্তী সময় 2 বছরের জন্য যখন চিলড্রেন্স পার্কে নেওয়া হলো, তখনও দেখা গেছে যে খুব প্রচুর ইচ্ছুক, বিশেষ করে পশ্চিমবঙ্গের বহিরাজ্যে তারা থাকতে। আচ্ছা। এবং তাদেরকে অনেকেই কিন্তু আমরা দেখেছি একটু ফিরিয়েও দিতে হতো। সেটা যাতে না হয়, সেটা এক বিস্তৃত পরিসর হলে, আর এটা স্বীকৃতি পেয়ে গেছে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, সেখানকার কাঠামোটার মধ্যে একটা স্থায়ী কাঠামো, এসব প্রতি বছরে অস্থায়ী কাঠামো করে প্রতিবারই খরচটা হতো, খরচটা বেশি হতো। তো সবকিছু মিলিয়ে এরকম এটা যেমন একটা দিক। আবার এটা কে না বলবে যে আগরতলা শহরের কেন্দ্রস্থলে হলে সবচেয়ে ভালো হতো। যেমন ময়দান থেকে, কলকাতার ময়দান থেকে চলে গেল বাইপাসের পাশে, সে এখন সিটি সেন্টারের উল্টো দিকে মিলন মেলার এখানে। কিন্তু ওইখানে ময়দানের যে বইমেলার যে কলকাতা বইমেলার, সেটা যেরকম ভাবে মেনে নেওয়া হয়েছে, এটাও জানি না অনাগত দিনে কি হবে। তবে একটা জিনিস আপনি বলেছেন ঠিক, সেটা হচ্ছে বিস্তৃত পরিসর বললে আমাদের আস্তাবল পরিসর একেবারে একটা বইমেলার পক্ষে কম নয়, তো সবকিছু মিলিয়ে এগুলো একটু ভাবা দিতে পারে আর কি। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজ আমরা বইমেলার গুরুত্বপূর্ণ কিছু দিকে আজ আলোকপাত করলেন আপনারা। ধন্যবাদ স্যার আপনাকেও, বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, 43তম বইমেলা তো সাঙ্গ হলো, শেষ হলো গতকাল রাতে, এবং বইমেলা নিয়ে অনেক আবেগ, এবং সেই আবেগ থেকে অনেক ধরনের প্রত্যাশা জন্মায়। আগামী বইমেলাতেও আমাদের অনেক রকম প্রত্যাশা আছে। আসলে আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে, সবকিছু আলোকিত করে, ঠিক তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোয় উদ্ভাসিত করে। 15 শতকের মাঝামাঝি সময়ে জার্মানির জোহান্স গুটেনবার্গ বইয়ের জগতে যে বিপ্লব নিয়ে আসে, সেই বইমেলা এখন আমাদের জীবনের একটি পার্বণ, একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তাই এবার অপেক্ষা 1 বছরের, আর বইমেলাকে নিয়েই আমাদের এত প্রত্যাশা, এত আলোচনা। আর এই 1 বছর রাজ্যের আরো অনেক কবি লেখকরা আত্মপ্রকাশ করবে বলে আমরা আশাবাদী। তবে শুধু বইমেলার চর্চাই নয়, শিক্ষা থেকে সাহিত্য চর্চা, সব খবরে চোখ রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।